তার জন্যই আমাকে এখানে আসা। তো একই রকম চেহারা আখতারুজ্জামান ইলিয়াস আর খালেকুজ্জামান ইলিয়াস, গায়ের মুখের রং একরকম, নাক একরকম, চোখ একরকম। দু এক সময় আমি যেমন হুমায়ুন আহমদের একটা ছোট ভাই আছে, হ্যাঁ উন্মাদ, যদিও সে আদৌ উন্মাদ নয়। হ্যাঁ, উন্মাদ হলে তো আর ওই কাজ করা সম্ভব না। তবে বোধহয় কিছুটা উন্মাদ হতে হয়। উন্মত্ততা সম্বন্ধে যদি কেউ লিখতে চায় বা ছবি আঁকতে চায় উন্মত্ততা, তাহলে বোধহয় কিছুটা উন্মাদ তার হওয়া। হ্যাঁ, আমি কোনোদিন প্রেমে পড়লাম না অথচ প্রেমের কবিতা লিখে ফেললাম, এটা হয় না। আমি একটা বিষয়ের কথা কিছুদিন আগে আমরা একটু আলোচনা করছিলাম যে অপুর সংসারের মধ্যে দেখা যাচ্ছে যে অপু আতঙ্ক এবং ভীতি নিয়ে জীবনে বাঁচলাম, যেটা কেউ জানলো না, কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, মাঝখান থেকে মিথ্যাবাদী বলে আমার নাম। একই রকম তো শিক্ষকতা করেছেন উনি। আখতারুজ্জামান ইলিয়াসের ছোট ভাই, আমার কাছে ওইটাই সবচেয়ে বড় পরিচয়। কারণ ইলিয়াস ছিল আমার খুব ক্লোজ। আমরা 60-এর দশকে তরুণ লেখকদের সাহিত্য আন্দোলন করেছি। তখন নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, আব্দুল মান্নান সৈয়দ, আখতারুজ্জামান ইলিয়াস, এইসব মহাদেব সাহা, হুদা আরো, তারপরে সব বিরাট বাহিনী, 60-70 জনের বাহিনী। কিন্তু আশ্চর্য যে আমাদের মৃত্যু পর্যন্ত কারোর সঙ্গে কারো বিরোধ হয়। এটা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার, কারণ দুই গানের শিল্পী একখানে হলেই কে কার চাইতে বড়। হ্যাঁ, দুই পেইন্টার একসঙ্গে হলে ওকে আবার ছবি আঁকতে যাবে, কিন্তু আমাদের এতজন লেখক একসঙ্গে কখনোই আমি কোনোদিন দেখিনি। তো ইলিয়াসের সঙ্গে আমার খুবই সুসম্পর্ক ছিল একদিক থেকে, যদিও মেলামেশা একটু পুরনো ঢাকার দিকে থাকতো, তো যার ফলে একটু মেলামেশাটা কম ছিল, কিন্তু আর মহারসিক ছিল। আখতারুজ্জামান ইলিয়াস মহারসিক, এবং যেমন কি গাধা এবং পাগল, বলছে ও একটা গাধা এবং পাগল। তো ইলিয়াস বলছে যে সাহিদ ভাই এত শব্দ খরচ করার দরকার, আমরা ওর নাম দিয়ে দিই গাগল। এবং বহু গাগল আমাদের চারপাশ দিয়ে ঘুরত, এবং আমরা বলতাম ওই যে একটা গাগল গেল কেমন। তো এইভাবে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ রসিকতা। কিন্তু খালেকুজ্জামান ইলিয়াসকে আমি সেই তুলনায় মৃদুভাষী, সুন্দর এক ধরনের সুললিত ভাষার আমার এটা মনে হয়। ইলিয়াসের ভাষার মধ্যে চেহারায় যত মিলিত কেমন, কিন্তু তাদের দুজনের ভাষার মধ্যে একটা পার্থক্য আছে, ওটা খুব সুললিত ভাষা, আইডিয়াসে ভরা, এবং মানে অনুবাদ বা যে কোনো জায়গায় আইডিয়াসে ভরা, এবং একটা সাংস্কৃতিক গভীরতা আছে। এবং মানে আমরা যে পৃথিবীতে বাস করতাম
সেই পৃথিবীতে এখন হারিয়ে যাচ্ছে, এখন তোমাদের পৃথিবী। কি বলতো না, তুমিও আমাদেরই জানো। আমাদের কথা আজকাল কেউ বুঝতে পারে না, কেন বলে কি বলে, হ্যাঁ একটু শুদ্ধ করে বলে আজকালকার ছেলেমেয়েরা। তো তো মানে আমরা একটা ভিন্ন পৃথিবীতে এসে, একটু আগে আমাকে বললো যে কি একটা গুগল বানিয়েছে, সে আর কমেন্ট শুনছে। কোথায় আছে নাকি খালেদ এখানে? না, সে আমাকে পুরোটা বোঝালো যে একটা বানিয়েছে কোয়ান্টাম ইসে থিওরিতে, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সে আর ইসের কমেন্ট শুনছে, এবং শেষ পর্যন্ত বহু কষ্টে তাকে অফ করা হয়েছে, এবং অফ হতে দিতে চায় না। না, আমি থাকবো, আই হ্যাভ কাম টু স্টে। জিন্না সাহেব বলেছিলেন যে এক সময় পাকিস্তান হ্যাজ কাম টু স্টে, ওরাও বলতে শুরু করেছে। তো যা হোক, আমার সঙ্গে ওনার যোগাযোগ যে খুব বেশি দিনের তা না। আমরা এখান থেকে কিছু অনুবাদ বই বের করি, এবং তার মধ্যে সবচেয়ে ভারী এবং দুর্ভার যে বইটা হতে পারে, হ্যাঁ, বড় বড় চোখ, বিস্ময় ফুটে তারা শুনছে, সেই সব কথা শুনছে এবং সশ্রদ্ধ হচ্ছে মনে। আমি ভাবলাম যে আরে আমি তো বোকা, আমি তো এই প্রতিযোগিতায় নাম দিতে পারতাম, এবং ওই মেয়েরা হয়তো ওইভাবে তাকিয়ে আমাকে দেখতো। ঠিক আছে, এবার দেখতেছে, আর সামনের বারও তো আছে, নাম দিলাম, এবং সত্যি ওই দুটো মেয়ে ছিল, এবং তারা ওইভাবে অবাক দৃষ্টি। সেই মেয়েদের আর আমি কোনোদিন দেখি না, কেমন কোথায় তারা হারিয়ে গেছে, কোথায় গেছে কিছুই জানি না। কিন্তু ওই যে আমার ভিতরে একটা এই মঞ্চের মানুষকে দৃষ্টিতে কমে গেছে, কিন্তু আসলে কমে না। হ্যাঁ, ওই একটা কবিতা আছে আব্দুর রশিদ খানের, যে গাড়ি আসে গাড়ি যায়, লাইনগুলো খুব শেষ সুবিধা না, কিন্তু কথা খুব ভালো। গাড়ি আসে গাড়ি যায়, রেল লাইন সমান, কারো চোখে মিশে গেছি, রেল লাইনে অনেক দূরে তাকালে তো মনে হয় যে রেল লাইন দুটো মিশে গেছে। কারো চোখে মিশে গেছি, তবু মিশি নাই, তবু পাশাপাশি। গল্প লেখে, প্রেমের গল্প। তখন তার বন্ধু বলছে যে তুই যে প্রেমের গল্প লিখিস, তুই কি প্রেমে পড়েছিস? তো তখন অপু হো হো করে হেসে বলে যে প্রেমের গল্প লিখতে আবার প্রেমে পড়তে হয়। প্রেম তো ভেতরে আছে, কিন্তু ভেতরে থাকলেও আমার মনে হয় কিছুটা পাগল ছাড়া পাগলের বর্ণনা সম্ভব না। আমার একটু সুবিধা হয়ে গেছে যে খালেকুজ্জামান ইলিয়াসের স্বভাব চরিত্র বাইরের থেকে যতটা আমার সঙ্গে যতটাই আলাদা মনে হোক না কেন, ভিতরে ভিতরে আমরা কিছুটা উনি একটু লাজুক প্রকৃতির, এবং আমাকে মাফ করলে আমিও বলবো যে আমিও একটু লাজুক। আমি জানি যে কথা বিশ্বাস করানোর মতো লোক এখন পাওয়া খুব মুশকিল, কিন্তু আমি 60 বছর পর্যন্ত টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তারপরে কোন এক জায়গা থেকে আমি জানতে পারলাম যে মানুষের ব্রেন একটা বোকা জিনিস।
যেমন মানুষের চোখ সব দেখে কিন্তু নিজের চোখকে দেখে। মানুষের ব্রেন সবার সারা পৃথিবীর বিশ্বের এই যে লজ অফ নেচার সব খুঁজে বের করে ফেলছে, কিন্তু নিজের ব্রেন বুঝতে পারে। এই জন্যই সক্রেটিসের ওই যে নো দাইসেলফ কথাটা যে প্রায় দৈববাণীর মতো হয়ে দাঁড়িয়েছে, তার কারণ এটা সবচেয়ে কঠিন হচ্ছে নিজেকে জানা। তো আমি একসময় জানলাম যে আমি ব্রেনটা বোকা, ওকে যা বলা যায় ও তাই বিশ্বাস করে। যেমন বারবার যদি বলা যায়, আরো বারবার বলা যায়, আরো বারবার বিশ্বাস করে। যেমন আমাদের মোহাম্মদ আলী ক্লেম, আই এম দ্য গ্রেটেস্ট, মানে কি আই এম নট দ্য গ্রেটেস্ট। সেই জন্য বারে বারে নিজেকে চিৎকার করে বলে বিশ্বাস করাতে হয় আমি গ্রেটেস্ট, তখন তার শক্তি আসে। এইটা জানার পরে আমি একটু সাহসী হয়ে গেলাম যে তাহলে তো আমার শুধু মাথাটাকে বলতে হবে যে তুই ঠিক বলছিস। আগে তো মনে হতো যে এত মানুষ তার দ্বিগুণ সংখ্যক চক্ষু আমার দিকে তাকিয়ে আছে, আমি কোনোদিন ক্লাসে দাঁড়িয়ে স্যারকে কোনো প্রশ্ন কোনোদিন করতে পারি। তবে হ্যাঁ, আবৃত্তি টাবৃত্তি এগুলো শুরু করে দিয়েছিলাম, তাও মানে যৌবনের কারণে। কলেজে উঠলাম, 1 বছর পার হয়ে গেছে প্রায়, সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা হচ্ছে, সেখানে যে আমি দেখতে গেছি, দেখতে যেয়ে দেখি একজন জোর বিতর্ক করছে, আর আমাদের কলেজে দুটো সুন্দরী মেয়ে পড়তো। কেন যে তারা সাহিত্য সংস্কৃতি এগুলো পছন্দ করতো আমি বুঝতাম, কারণ সৌন্দর্যের সঙ্গে তো যায় না। ওই আল মাহমুদের কবিতায় আছে না যে ও পাড়ার সুন্দরী রচনা সারা অঙ্গে ঢেউতা, 500টা মানুষকে দিলে একে সে নিজে মোটা, তার উপরে ওরকম একটা বইয়ের ভার যদি পড়ে, হ্যাঁ, তাহলে পৃথিবীর অবস্থা শোচনীয়। তো সেটা দিলাম এবং আশ্চর্যবাদী সেটা পড়ে ফেললেন। আমি কিন্তু ভাবি নাই যে এই বইটা শেষ হবে। তো ওনাদের গোষ্ঠীর মধ্যে একটা হ্যাঁ বিপ্লব, কেমন কি বলবো, হ্যাঁ দায়িত্বশীলতা, আধুনিকতা, প্রগতিশীলতা, সমস্ত দিক থেকে তাদের পরিবারের মধ্যে এইটা আছে। এবং চেহারা দেখে কিন্তু মনে হয় না যে ঠিক বাংলাদেশে জন্ম। বলতাম যে ইলিয়াস, তুমি কি বাঙালি টাঙালি নাকি চোরা পথে তুমি এখানে এসে ঢুকেছ? বাংলাদেশে এই যে আমার সামনে বসে আছে, একটু উঠে দাঁড়াও ভাই, একটু আপনারা দেখেন, একটু দেখাও এই চেহারা কি বাঙালি? সমুদ্রের জাহাজ নিয়ে আমরা কেন পারি না এদের সঙ্গে? চেহারার মধ্যে এটা রয়ে গেছে। আচ্ছা যাও, তো পারিবারিক ভাবে তাদের একটা সক্রিয়তা আছে, বড় কিছুর জন্য অন্বেষণ, সেটা ইলিয়াসের মধ্যে দেখেছি। এবং এদের পরিবার সম্পর্কে যেসব কথাবার্তা পেয়েছি সেটা আছে। তো আমাদের ওই বইটা উনি করেছেন। তারপরে ওই যে না কাদান জাকিস তো আমাদের তেমনি গোল্ডেন বাউ, সেটাও কিন্তু একটা আরো বড়
তো সুতরাং মানুষের চেহারা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তুমি যে শ্রেষ্ঠ এটা না হতে পারে। কেমন আমরা যে এই যে এই যে কি ভয়ঙ্কর লোক চুপচাপ হয়ে পড়ছে পড়ে যাচ্ছে। কেমন ওকে আমরা যখন পড়িয়েছি তখন তার এই প্রতিভা তো আমাদের জানা ছিল না। পরবর্তীকালে দেখে যে বাবারে বাবা বাংলাদেশকে মানে উড়িয়ে দেওয়া, হ্যাঁ শক্তি রাখে। এই যে একটা তারপরে এই যে আমাদের আনু মোহাম্মদ বসে আছে, গোপ পাকিয়ে ফেলেছে, করেছেন একসময় হঠাৎ দেখে আনু মোহাম্মদের গোপ কিন্তু কালো ছিল এবং হঠাৎ সাদা। আমাদের চেয়ে একটু সিনিয়র হয়ে গেল। যেমন আমি দাবি করি রবীন্দ্রনাথের কথা বলতে গেলে আমি যে আমার জুনিয়র, জানো, হ্যাঁ 80 বছরে মারা গেছে, আমার এখন 87 হতে যাচ্ছে, কাজে আমার জুনিয়র। তো ওকে দেখে মনে হলো যে আমার সিনিয়র হয়ে গেল। ওরও দেখে বোঝার উপায় নাই যে পুলিশের লাঠি পিটুনি খাওয়ার ক্ষমতা কতটা। সুতরাং মানুষের চেহারা দেখে কিন্তু আমাদের এক পীর ছিলেন ছোটবেলায়, উনি বলতেন যে দেখ তোরা হয়তো দেখলি যে পাশ দিয়ে একজন লোক যাচ্ছে, জমকালো পোশাক, রাজকীয় চেহারা, এমনটা আমি দেখলাম একটা শুয়োর যাচ্ছে। কেন কেন আসলে ওর মনটা শুয়োর, সেই জন্য সুতরাং আমরা চেহারা নাহলে বাঙালিদের কালকেই আমি এটা পেলাম যে ওই যে বক্তৃতার মধ্যে শুনলাম যে বাঙালিরা একমাত্র মানে সব জাতিকে দেখলে চেনা যায় যে এটা মঙ্গলয়েড, এটা হ্যাঁ ব্ল্যাক, এটা এরিয়ান। বাঙালিদের দেখলে বোঝার উপায় নেই, প্রত্যেকে আলাদা, প্রত্যেক জাতির প্রতিনিধি আমাদের মধ্যে আছে। তো যা হোক, খুব সুন্দর ট্রান্সলেশন, দুটো বই খুব সুন্দর এবং আরো অনেক বই, আধা গাওয়া ট্রান্সলেশন, অনেক রকম ট্রান্সলেশনের ব্যাপারে আমরা কিছু ট্রান্সলেশন করি, পৃথিবীর শ্রেষ্ঠ বই ট্রান্সলেশন চাই, কিন্তু আবার কেউ কেউ বলে যে এত বেসিক্সের মধ্যে যে লাভ, তুমিও বোধহয় বলো তাই না, যে কিছু ছাড়। হ্যাঁ, আমি তাদেরকে বলি যে আমরাই হয়তো শেষ আপাতভাবে যারা এই সবচেয়ে কঠিনের সঙ্গে যুদ্ধ করছে। এরপরে আবার এই যুদ্ধ সময় নেই। এর মধ্যে আমরা যদি শ্রেষ্ঠগুলোকে একদম করে ফেলতে পারি, হ্যাঁ, পৃথিবীর জ্ঞান জগতের শ্রেষ্ঠ জিনিসগুলোকে আমরা করতে পারি, পরের গুলো এটা অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, এগুলো হয়, মানে শিক্ষার যে প্রসার হয়েছে সারা। তো ওনার কাজ চলছে, শিক্ষক হিসেবেও খুবই, তার এক ছাত্র এখানে বসে আছে এবং আমাকে প্রায় কান ধরে এখানে এনে হ্যাঁ ওই শাহনওয়াজ, ও আমাকে প্রায় কান ধরে এখানে এনে ঢুকিয়েছে যে তার স্যার, তার সম্বন্ধে কিছু আপনাকে বলতেই হবে। আমি যে তার সম্বন্ধে এত বেশি জানি তো, তোমরা আমাকে একটা কাগজ দাও। তো কাগজও দিল, কাগজ দিয়ে দেখলাম যে কোনো লাভ হবে না, কাগজে যা আছে সেটা আমি জানতাম। কেমন? তো যা হোক, খুবই আনন্দ মানে পাচ্ছি, গুণীজন সম্মাননা। আমাদের সমাজে গুণীজন মৃত্যুর পরে সম্মান, এটা কিন্তু আমাদের না, সব সমাজ। আমরা আমাদের যুগের মানুষদের কিন্তু ঠিক বুঝতে পারি না, কেমন কার প্রতি আমাদের ক্ষোভ থাকে, কারো প্রতি রাগ থাকে, কারো প্রতি ঈর্ষা থাকে,
কারো প্রতি এটা থাকে ওটা থাকে, তাদের পুরোটা জানতে আমাদের আগ্রহ। কিন্তু সে যখন থাকে আর কিছুতেই তাকে পাওয়া যাবে না, তখন তার সব আমরা বসি এবং টের পাই সে কথা। সুতরাং আমাদের জীবনকালের মধ্যে আমরা একজন মানুষকে যত যেভাবে পাচ্ছি, পরে কিন্তু আরো অনেক বড় হবে। সুতরাং এই কথাটা যারা বলে যে আমরা জীবিত অবস্থায় মূল্য দিই না, এটা কারণ ব্যাপারে সত্যি। আমি একটা খুব অবাক, আমি একটু বেশি কথা বলতে ফেলেছি, সরি, কারণ আমার মাথা অন্য দিকে আছে, শরীরটাই। তো একবার বায়রন আর শেলি কিডসের বাসায় গেছি। তো কিডস তো দারোয়ানের ছেলে, খুবই সাধারণ, এবং সেখানে গিয়ে শেলি বলছেন যে এই মানুষটি বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ কবি। এটা কি করে, শেলির বয়স তো তখন 25-26, কি করে শেলি এটা বুঝতে পারল? কারণ তখন বায়রনের মানে খ্যাতি একেবারে গগনচুম্বী, সারা ইউরোপ বিশ্বাস করে যে বায়রন তখন শ্রেষ্ঠ, এমনকি গেটে পর্যন্ত বিশ্বাস করতেন যে বায়রন শ্রেষ্ঠ। সেই বায়রনের সামনে শেলি বলছে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ, এবং অ্যাডোনিস নামে একটা অসাধারণ কবিতা আছে, যেটা পড়তাম আর আমি কাঁদতাম। সেই ক্লাস 11-এ থাকতে। তো এটা তো আমাদের সবার গুণমুগ্ধতা থাকলো আপনার প্রতি। আপনার আয়ু অনেক দিন থাকুক। অবশ্যই আমার আয়ু আমি বেশি দিন চাই না, কারণ ওই একটা গল্প আছে, সেটা দিয়ে শেষ করি। একটা মেয়ে ছিল সিবিল্লা, হ্যাঁ সিবিল্লা, তার প্রতি কি নাম, ওই যে অ্যাপোলো, তার প্রতি অ্যাপোলো একটু প্রেমাসক্ত হয়েছেন। অ্যাপোলোর কাজই তো ছিল এইটা, কেমন প্রেমাসক্ত হয়ে। তো তখন প্রেম নিবেদন করেছে। তখন সিবিল্লা বলছে যে এই যে সমুদ্রের পারে বিশাল বালুর স্তূপ, তুমি যদি আমাকে এমন একটা বর দিতে পারো যে এই বালুর স্তূপে যত বালু আছে আমি তত বছর বাঁচব, তাহলে আমি তোমার প্রেম। এটা তো আর কিছু না, আর কিনতে পাগল বেচতে ছাড়ো, তাই না? সে বলে ঠিক আছে, বর দিলাম, কারণ তাদের হাতে সেই ক্ষমতা আছে। বর দিয়েছে, প্রেম প্রেম শেষ। তখন হঠাৎ সিবিল্লার মনে হলো যে আমি চিরজীবনের বর চাইলাম, ঠিক আছে, কিন্তু আমি তো চির যৌবনের বর চাই। মানে কি, মানে এরপরে আমি, হ্যাঁ, যদি আমি বলতাম আমি চির যৌবনের বর চাই, আমি চির যৌবন থাকতাম। কিন্তু আমি তো এখন ধীরে ধীরে যৌবন থেকে প্রবীণতা থেকে বার্ধক্য শেষ, মানে এই বালুর পৃথিবী শেষ হতে কি পরিমাণ বছর লাগবে, আর কি পরিমাণ ক্লেদের মধ্যে তাকে থাকতে হবে। সুতরাং খুব দীর্ঘ আয়ু সবসময়, কেমন দীর্ঘ আয়ু নিয়ে যদি একদম যুবক করে থাকা যায়, যৌবনের পর কেউ নেয় সেটা হোক, কিন্তু যতদিন আপনি ভালো থাকেন ততদিন আপনি সক্রিয় থাকবেন, যৌবনে থাকবেন, এবং আপনার অবদান বাংলা ভাষা আরো উন্নত করবে। এগুলো আমি শেষ করছি। আমি আরেকবার দুঃখিত যে একটু বেশি কথা, সরি।